আমাদের সিভিল ল এবং আমাদের সংবিধান কোনো কিছুই তারা তোয়াক্কা না করে একের পর এক মিথ্যা কথা, মিথ্যা আইন, মিথ্যা বিবৃতি, এটা দিয়ে ওই হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে তারা একটা পরিস্থিতি স্বাভাবিক আনার চেষ্টা করছে। এরশাদ সাহেব তো ছিলেন আউট অ্যান্ড আউট হলো রয়ের এজেন্ট, তার ভাই জিএম কাদের, তার স্ত্রী রওশন এরশাদ, তাদেরও তো একই ডিএনএ। তা একই ডিএনএ হলে যে তারা যে ভারতের চর বা ভারতের দালাল ছাড়া তারা তো অন্য কিছু হবার কোনো কিছুই নয়। এবং আমরা আপাতত এটা সামাজিকভাবে তাদেরকে বয়কট করবো এবং তাদের ছেলে মেয়ে যে স্কুলে পড়বে অন্য অন্য ছেলে মেয়েরাও তাদের সাথে কথা বলবে না, তার ওয়াইফ যেখানে যাবে অন্য অন্য ভাবিরাও তাদের সাথে বয়কট করবে এবং ওই কর্মকর্তাকেও তা বয়কট করবে। না জি, হাসিনা আক্তার, এই ধরনের ঘটনা তো অহরহ ঘটছে। এবং জামাতের বিষয়ে যেটা আপনি প্রশ্ন করলেন সেটা হলো, এটা নিয়েও সরকার কিন্তু আরেকটা নতুন নাটকের অবতারণা করলেন। জামাতের বিষয়টা তো সিদ্ধান্ত হয়েছে 2013 সালে, হাইকোর্ট কিন্তু জামাতকে নিষিদ্ধ করেছিল আদালত থেকে। এবং এইটার পরে 2013 সালে শেখ হাসিনা জামায়াতকে ব্যবহার করে এবং এই জামায়াতের দলকে নিষিদ্ধ করবে এই ভয় দেখিয়ে তারা 2014 সালের নির্বাচনটা উতরে গেল। 2018 সালে তারা ইলেকশন কমিশন দিয়ে জামায়াতের নিবন্ধন বাতিল করলো। এটা দিয়ে 2018 উতরিয়ে গেল। 2024 সালের ইলেকশনের ইমিডিয়েট আগে অ্যাপিলেট ডিভিশন থেকে বলা হলো যে হাইকোর্ট যে সিদ্ধান্ত দিয়েছে সিদ্ধান্ত সঠিক আছে। এটা দিয়ে 2024 সালে তারা উতরিয়ে গেল। এবং এই ইলেকশনের পরে কিন্তু জামাত কিন্তু এটা রিভিউ করেছে এবং রিভিউ এখনো চলমান। তাহলে রিভিউ চলমান থাকা অবস্থায় জামাতকে নিষিদ্ধ করা, আমি মনে করি যে সরকার তার নিজের আইনের প্রতি তার শ্রদ্ধা নাই, সংবিধানের প্রতি তার শ্রদ্ধা নাই। এবং এই যে জামায়াতকে যে নিষিদ্ধ করলো, কোন আইনে জামায়াতকে নিষিদ্ধ করেছে? সন্ত্রাস বিরোধী আইন 2009। এখানে একটি ধারা আছে যে ধারাতে বলা হচ্ছে যে সরকার চাইলে যদি জামায়াত, শিবির অথবা কোনো রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠন, মানে সংগঠনের কার্যক্রম যদি সরকার যদি মনে করে তাদের কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম, তাহলে তাদেরকে নিষিদ্ধ করতে পারে। তা আমরা তো গত 16 বছরে জামায়াত বা শিবিরের এমন কোন কার্যক্রম কিন্তু আমরা দেখি নাই যে কারণে সরকার এই সন্ত্রাস বিরোধী আইন 2009 দিয়ে তারা এটা নিষিদ্ধ করতে পারে। আবার যেটা আদালতের ক্ষেত্রে বা 1971 সালে তাদের ভূমিকার জন্য জামায়াতকে যদি নিষিদ্ধ করা হয়, সেটা তো আদালতে এখনো চলমান। এবং জামায়াতে ইসলাম এটাতে রিভিউ করেছে। এই ক্ষেত্রে সরকার আসলে কোনো কিছু আইন তারা মানছে না এবং তাদের প্রণীত আইন সেগুলো তারা মানছে না। আমাদের ফৌজদারি কার্যবিধি, আমাদের সিভিল ল এবং আমাদের সংবিধান কোনো কিছুই তারা তোয়াক্কা না করে একের পর এক মিথ্যা কথা, মিথ্যা আইন, মিথ্যা বিবৃতি, এটা দিয়ে ওই হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে তারা একটা পরিস্থিতি স্বাভাবিক আনার চেষ্টা করছে। আর জামায়াত শিবিরের এই বিষয়টা আসলে সামনে এনেছে তারা। এখন একটা ডেসক্রিপশন বা ন্যারেটিভ তারা রেডি করছে বা করার চেষ্টা করছে যে এই হত্যাকাণ্ডগুলো জামাত শিবির করেছে এবং বিএনপি ফান্ডিং করেছে এবং আন্তর্জাতিক মহলকে তারা এই জিনিসগুলো বোঝাবে বা বোঝানোর চেষ্টা করবে। হয়তো ভারত তাদেরকে ওইভাবে বলেছে যে তোমরা এইভাবে রেডি করো, আমরা আন্তর্জাতিক ভাবে এটা আমরা তদবির করব, আমরা ওই যে লবি করব, করে আমরা এটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করব। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সরকার যে কাজটি করেছে এটি আসলে একটা হিতে বিপরীত হবে বলে আমার একটা ধারণা। আর আরেকটি হলো, দর্শক শ্রোতারা কয়েকটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো আমি একটু জবাব দিই। সেটা হলো যে 1 নম্বর দর্শক অস্ট্রেলিয়া থেকে বলেছে যে এত সাহস এরা কোথা থেকে পায়। আপনি দেখেন যে বাগেরহাটের এসপি আজকে তার একটা বক্তব্য, সে কিন্তু বলছে যে আমি নিরপেক্ষ, কিন্তু রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থে আমি নিরপেক্ষ নই। মানে হোয়াট এ অডাসিটি ইট ইজ। উনি একজন গভর্নমেন্ট প্রজাতন্ত্রের কর্মচারী, তার মানে উনি একজন রাষ্ট্রের কর্মচারী। তার মানে হি ইজ টকিং অ্যাজ লাইক এ আর্মি স্পেন্সার, মানে পুলিশের পোশাক পরে, পুলিশের ড্রেস পরে, পুলিশের ইউনিফর্ম পরে হি ইজ টকিং লাইক এ আর্মি স্পেন্সার। এই কথাগুলো ওই যে অস্ট্রেলিয়ান যে মেয়েটি জিজ্ঞাসা করেছে তারা এত সাহস পায় কোথায়, এত সাহস পাচ্ছে কোথায়। আমি কিন্তু আপনাকে কিন্তু আমার আগের টার্মে কিন্তু আমি বলেছি যে গত 16 বছরে ভার্চুয়ালি আর্মি স্পেন্সার বা গোপালী বা শেখ হাসিনার আত্মীয় অথবা দুর্নীতিবাদ অথবা ছাত্র জীবনে ছাত্রলীগ, যুবলীগ এবং ভারতীয় দালাল ছাড়া
গত 16 বছরে কিন্তু একটি লোকও কিন্তু নিয়োগ পায় নাই। এই যে আপনি দেখেন যে আমাদের ডক্টর কলিমুল্লাহ বললেন যে হত্যার বিচার চায়, তা উনি হত্যার বিচার চায় কার কাছে বিচার চায়? এই যে আমাদের যে তদন্ত কমিশন দেখলাম আজকে করেছে, আরেক হাইকোর্টে 3 দালালকে দিয়ে তদন্ত কমিশন করা হয়েছে, যে গত 16 বছরে যাদের কোনো প্রিলিমিনারি পরীক্ষা হয় নাই, রিটেন পরীক্ষা হয় নাই, ভাইবা হয় নাই, এবং তারা হলো আওয়ামী দালাল এবং 3 বিচারপতিকে দিয়ে তদন্ত কমিশন করা হয়েছে। তাহলে এই 3 তদন্ত কমিশন থেকে, এই 3 তদন্ত কমিশনের কাছে কি ডক্টর কলিমুল্লাহ সাহেব বিচার চাচ্ছে? আর আরেকটি হলো যে আমাদের মাহমুদ ভাই জাতীয় পার্টি থেকে যিনি রিপ্রেজেন্ট করছেন, আমি তো মনে করি যে জাতীয় পার্টির যিনি প্রতিষ্ঠাতা এরশাদ সাহেব তো ছিলেন আউট অ্যান্ড আউট হলো রয়ের এজেন্ট। তার ভাই জিএম কাদের, তার স্ত্রী রওশন এরশাদ, তাদেরও তো একই ডিএনএ। তো একই ডিএনএ হলে যে তারা যে ভারতের চর বা ভারতের দালাল ছাড়া তারা তো অন্য কিছু হবার কোনো কিছুই নয়। তা আমি মাহমুদ ভাইকে বলবো, উনি মাঝে মাঝে টক শোতে আসেন, ভালো কথা বলেন। আমি মনে করি আপনার আজকে এই বক্তব্যের পরে বা এই অনুষ্ঠানের পরে আপনার জাতীয় পার্টি থেকে পদত্যাগ করা উচিত। কারণ যে দলের প্রতিষ্ঠাতা হলো ইন্ডিয়ার হলো আউট অ্যান্ড আউট হলো দালাল, তার ভাই হলো তার ডিএনএ থেকে পাওয়া, তার ভাই হলো জিএম কাদের, সে হলো আউট অফ আউট হলো রয়ের একটা দালাল। তাহলে আপনি এখানে বাংলাদেশের রাজনীতি করছেন, 18 কোটি জনগণের উপর আপনি খবরদারি করছেন, ওয়ারাজ আপনি ভারতের দালাল হিসেবে কাজ করছেন। সেই ক্ষেত্রে মাহমুদ ভাইয়ের যে বক্তব্য মাঝে মাঝে আমি দেখি, এটি জনগণের পক্ষে উনি বক্তব্য বলেন, ভালো কথা বলেন এবং মানুষকে আশা জাগানোর কথা বলেন। সেই ক্ষেত্রে আপনার শুধু রাজনীতি করে বা একটা পদ পদবি পাবার জন্য আপনার এই ধরনের একটা দালাল একটা দলে, এবং যে দালাল দল গত 15 বছর বা বিগত 3টি নির্বাচনে শেখ হাসিনাকে অকুণ্ঠ সমর্থন করে গেছে, এবং এত বড় একটা আন্দোলন হলো যেখানে 400 লোক নিহত হলো, সেখানে 200 ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে অথবা করতে চাচ্ছে। জাতীয় পার্টির নামকে হস্তে জিএম কাদের যে বড় একটা দালাল, তিনি একটা নামকে হস্তে একটা বিবৃতি দিলেন, কিন্তু উনি প্রকাশ্যে কিন্তু এই ছাত্রদের পক্ষে বা তার নেতাকর্মী সমর্থকদেরকে যে বলবে যে তোমরাও এই আন্দোলনে শরিক হও বা সমর্থন করো বা তোমরাও রাস্তায় নামো, এই একটি কথাও কিন্তু বলেন নাই। উনিও কিন্তু প্রকাশ্যে জিএম কাদের এবং তার যে আরেক দালাল মুজিবুল হক চন্নু, তিনিও কিন্তু একই ধরনের বক্তব্য দিয়ে বলেছেন আমরা এই আন্দোলনকে সমর্থন করি। মানে ইনডাইরেক্টলি লোক দেখানো, আইওয়াশ করা উনি সমর্থন করেন, কিন্তু মনে মনে চাচ্ছেন যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আমরাও তো জনগণের জুতার পিটুনি খাবো। এই কারণে তারাও মনে মনে চাচ্ছে যে শেখ হাসিনা কন্টিনিউ করুক, আমরা যতদিন পর্যন্ত হালুয়া রুটি খেতে পারি হালুয়া রুটি খেয়ে যাই। কারণ আলটিমেটলি তো তারা অপেক্ষা করছে যে জুতার পিটুনি কি শুধু আওয়ামী লীগ খাবে, জুতার পিটুনি জিএম কাদের, মুজিবুল হক চুন্নু সহ জাতীয় পার্টি যারা করে, জাতীয় পার্টি যারা সমর্থন করে, তাদেরও জুতার বাড়ি সহ আরো অনেক কিছু অপেক্ষা করছে, যেটা শ্রীলঙ্কাতে আমরা দেখেছি, আফগানিস্তানে আমরা দেখেছি, আমরা রোমানিয়াতে দেখেছি, এবং বিভিন্ন দেশে স্বৈর শাসকের পতনের সাথে সাথে যেগুলো ঘটেছে সেগুলো কিন্তু আমরা দেখেছি। আরেকটি ছাত্র প্রশ্ন করেছে যে এইভাবে যদি চলে তাহলে ছাত্র যদি অস্ত্র হাতে উঠিয়ে নেয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমি ওই ছাত্রকে বলবো যে অস্ত্র হাতে উঠিয়ে নেওয়ার সময় এসেছে। কারণ শেখ হাসিনা কিন্তু প্রকারান্তরে যুদ্ধ ঘোষণা করেছে, এবং উনি অফিসিয়ালি এখনো এই যুদ্ধ বন্ধের কিন্তু এখনো কোনো ডিক্লারেশন উনি দেন নাই। উনি যুদ্ধ ঘোষণা করেছেন, এই কারণে উনি কিন্তু কারফিউ দিয়েছেন। উনি এটা শুট অ্যাট সাইট উনি কিন্তু বলেছেন। শুট অ্যাট সাইট এবং কারফিউ এটা মিলিটারি টার্মিনোলজি, এটা কোন দেশের এক্সিকিউটিভ এটা ব্যবহার করে না, এবং এটা হলো আদালতের ভাষা। আদালত সাধারণত কারফিউ দেয় অথবা রেস্ট্রিকশন দেয়। তার মানে শেখ হাসিনা সেনাবাহিনী নামিয়ে সেনাবাহিনীকে দিয়ে ওই যে বুঝিয়ে দিয়েছে আমাদের এটা আন্তর্জাতিক ভাবে যুদ্ধ না, বাট এটা আমাদের গৃহযুদ্ধ, সিভিল ওয়ার, অ্যান্ড শি হ্যাজ ডিক্লেয়ার্ড অ্যাজ সিভিল ওয়ার। এবং এই কারণে উনি কারফিউ এবং শুট অ্যাট সাইট এটা বলেছে। এই কারণে আপনার আগের টক শোতে আমি বলেছিলাম জনগণের এখন উচিত হবে যে সমস্ত সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, বিজিবি যারা প্রকাশ্যে গুলি করছে এবং যে সমস্ত কুশীলব, ইনক্লুডিং হাইকোর্টের চিফ জাস্টিস, ইনক্লুডিং ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, ক্যাবিনেট সেক্রেটারি, হোম সেক্রেটারি, ল সেক্রেটারি, ফরেন সেক্রেটারি, যারা এই সমস্ত দালালি করছে, যারা এই সমস্ত টক শোতে এসে দালালি করছে, তাদের নামের তালিকা করার জন্য তাদের পরিবার
তাদের ছেলে মেয়ে কোথায় কি করে একটা তালিকা তৈরি করে অ্যাপস করা এবং অ্যাপস করে এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া, এবং আমরা আপাতত এটা সামাজিকভাবে তাদেরকে বয়কট করবো, এবং তাদের ছেলে মেয়ে যে স্কুলে পড়বে অন্য ছেলে মেয়েরাও তাদের সাথে কথা বলবে না, তার ওয়াইফ যেখানে যাবে অন্য ভাবিরাও তাদের সাথে বয়কট করবে এবং ওই কর্মকর্তাকেও তা বয়কট করবে। এবং আমি যেটা ধারণা করছি যে এই আউটবার্স আরেকবারই আসবে এবং এই অগাস্ট মাসে আসবে, এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনা যদি হত্যাযজ্ঞ চালায় তাহলে আমি মনে করি যে এই 6 লক্ষ পুলিশ বিজিবি সেনাবাহিনীকে মোকাবেলা না করে আমার এই ছাত্র জনতা তথা 18 কোটি জনগণ, বিএনপি জামাত সহ 62টা দল যারা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে, আপনারা মোকাবেলা করেন এই 1%কে, যে 1%-এর নামের তালিকা ইতোমধ্যে রেডি করা হয়েছে এবং হচ্ছে, এবং গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় সবাইকে বলে দেওয়া হয়েছে যে মানে ওই এলাকাতে কোন সেনাবাহিনী, কোন পুলিশ, কোন বিডিআর, কোন বিজিবি, কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কোন হাইকোর্টের জাজ এবং চিফ জাস্টিস, কোন ইলেকশন কমিশনার, এবং গত 15 বছরে জিএম কাদের সহ কারা দালালি করেছে, কোন সেনাপ্রধান দালালি করেছে, এইটা তালিকা কিন্তু কেন্দ্রীয়ভাবে হচ্ছে এবং এটা অচিরেই শর্টলি এটা পাবলিকলি প্রকাশ করা হবে এবং সামাজিকভাবে বয়কট করা হবে। এবং সেকেন্ড টাইম যদি শেখ হাসিনা আবার হত্যাযজ্ঞ চালায়, এই 1%কে যদি মোকাবেলা করা যায়, পরাস্ত করা যায়, আমি মনে করি জয় সুনিশ্চিত। এবং আমি মনে করি এই অক্টোবর মাসেই শেখ হাসিনার বাবার যেভাবে পতন হয়েছিল, আমরা এই শেখ হাসিনাকে পতন করে ছাড়বো ইনশাল্লাহ। হাসিনা আক্তার, যে আপনি যেটা বললেন যে 6 জন সমন্বয়ক যদি সত্যি 32 ঘন্টা যদি তারা অনশনে থেকে থাকে, তাহলে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাপে হোক আর যে কোনো চাপে হোক, এই চাপের কাছে নতি স্বীকার করে ডিবি বা সরকার তাদেরকে ছেড়ে দেয়নি। কারণ যদি তারা আক্ষরিক করতে 32 ঘন্টা না খেয়ে থাকে এবং তাদের সিদ্ধান্ত যদি তারা অটল থেকে থাকে, তাহলে হয়তো 48 ঘন্টা বা 72 ঘন্টা গেলে তারা মারা যেত। এই মারা যাওয়ার ভয়ে হয়তো সরকার বা ডিবি তাদেরকে ছেড়ে দিছে বা দিতে বাধ্য হয়েছে। কারণ শেখ হাসিনাকে আপনি এত ফেলনা সরকার ওই যে মনে করেন না, কারণ যিনি মানসিকভাবে অসুস্থ এবং গত 25 বছর ধরে যিনি আদালত থেকে সাজাপ্রাপ্ত রং হেডেড লেডি হিসেবে, এবং এখনো পর্যন্ত কিন্তু আদালতে উনি কোন প্রকার মেডিকেল সার্টিফিকেট বা ডকুমেন্ট বা এক্সপার্ট ওপিনিয়ন আদালতে কিন্তু উপস্থাপন করেন নাই। তো যেহেতু উপস্থাপন করেন নাই, তার মানে আদালতের সিদ্ধান্তই কিন্তু বহাল আছে। তার মানে এইরকম একজন মানসিকভাবে যিনি অসুস্থ এবং 25 বছর ধরে এই 18 কোটি জনগণকে বোকা বানিয়ে উনি আইদার অপোজিশন পার্টির লিডার নাহলে প্রাইম মিনিস্টার, এবং দীর্ঘ প্রায় 40 বছর আওয়ামী লীগের সভাপতির পদে আছে। এই কারণে আমার কাছে যেটা মনে হয় যে শিক্ষকদের চাপে বলেন আর অন্য কোনো কিছু চাপে বলেন, এই চাপে তারা ছাড়ে নাই, তারা ছেড়েছে যে এরা যদি সত্যি না খেয়ে থাকে তাহলে তারা মারা যেতে পারে, তখন আরেকটা আউটবাস্ট হতে পারে, তখন এইটার ভয়ে হয়তো এই কাজটি করেছে বলে আমার ধারণা।